আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার কথা কি শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আপনি কেমন আছেন? মেহেদী হাসান, আলহামদুলিল্লাহ ভালো আছি। কাউসার আলী কেমন আছেন? ইউনুস, আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি? আলহামদুলিল্লাহ। পার্থ, কি অবস্থা? তন্ময়, পার্থ, জি স্যার ভালো। সাদাত সৌরভ। সাদাত সৌরভ সম্ভবত আজকে প্রথম আমাদের ব্যাচে যুক্ত হয়েছেন, তাই না? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের ব্যাচে যারা ক্লাস করছেন আসলে সবার সাথে সেরকমভাবে ইন্টারাকশন হয় না। এটা এর আগের ক্লাসগুলোতেও আমি বলেছি যে আসলে ক্লাসের সময়টা কম থাকে এবং অনেক কিছু কাভার করতে হয়, অনেক কিছু নিয়ে আলোচনা করতে হয়, এই কারণে সবার সাথে সেভাবে ইন্টারাকশনটা তৈরি হয় না। তো এই জন্য যার যেটা বুঝতে অসুবিধা হবে অবশ্যই নিজের থেকে একটু জিজ্ঞাসা করতে হবে। ঠিক আছে, কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে নিজের থেকে জিজ্ঞাসা করলে সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং সাদাত সৌরভ, আপনি যেহেতু আজকে নতুন যুক্ত হয়েছেন, তো আজকে থেকে হচ্ছে 16 অ্যান্ড 17 সেঞ্চুরি পোয়েট্রি আপনাদের যেটা দ্বিতীয় কোর্স। আপনাদের থার্ড ইয়ারে যে 8টা কোর্স আছে তার মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় কোর্স, 16th অ্যান্ড 17th সেঞ্চুরি পোয়েট্রি। তো এখান থেকে হচ্ছে এডমন্ড স্পেন্সারের দ্য ফেইরি কুইন এই কবিতা নিয়ে আজকে আলোচনা হবে, পড়াশোনা হবে। এবং এর আগে 5টি ক্লাস হয়ে গিয়েছে। এবং এই ক্লাসগুলোতে এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা থেকে ডক্টর ফস্টাস নিয়ে আলোচনা হয়েছে। তো ডক্টর ফস্টাস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে, প্রশ্ন পড়া হয়েছে, সামারিটাও বিস্তারিতভাবে দেখা হয়েছে, টেক্সট থেকেও বেশ কিছু অংশ বিশেষ পড়া হয়েছে। তো এই রেকর্ড ক্লাসগুলো এবং হচ্ছে গুরুত্বপূর্ণ যে পিডিএফগুলো প্রশ্নের এবং সামারির, এগুলো হচ্ছে আমাদের থার্ড ইয়ারের যেটা প্রাইভেট গ্রুপ আপনাদের ব্যাচের জন্য বিশেষভাবে খোলা হয়েছে। এই গ্রুপে এগুলো সব আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন এবং ওই গ্রুপে রিকোয়েস্ট দিয়ে রাখেন, আমাদের কোনো অ্যাডমিন অ্যাকসেপ্ট করে নেবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে কিন্তু গ্রুপের লিঙ্কটা দিয়েছি। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করে দিব। তো তাহলে আজকে 16 অ্যান্ড 17 সেঞ্চুরি পোয়েট্রি থেকে এডমন্ড স্পেন্সারের একটি কবিতা, দ্য ফেইরি কুইন। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করেছি। এটা স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছি? জি ভাইয়া, জি দেখা ভাইয়া, যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে স্পষ্ট নাকি? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, জি ভাইয়া। আমি হচ্ছে একটু ওয়াইফাই থেকে বেশ কিছুটা দূরেই বসতে হয়, এর কারণ হচ্ছে যে বাসায় অনেক নয়েজ হয়, তো ছোট বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে, চিল্লাচিল্লি করে, এই কারণে একটু দূরে বসে, যে কারণে হয়তো ওয়াইফাইটা একটু উইক হতে পারে, তবে আশা করি খুব বেশি সমস্যা হবে না। তো তাহলে আপনাদের 16 অ্যান্ড 17 সেঞ্চুরি পোয়েট্রি থেকে এডমন্ড স্পেন্সারের একটি কবিতা, দ্য ফেইরি কুইন। তো দ্য ফেইরি কুইন কবিতাটি হচ্ছে অনেক বড় একটি কবিতা। এটি হচ্ছে একটি এপিক পয়েম। এপিক পয়েম কি সেটা একটু পরেই আমরা দেখব। আশা করি অনেকেই অলরেডি আমরা জানি যে এপিক পয়েম কি জিনিস। তো মহাকাব্য। হ্যাঁ, দ্য ফেইরি কুইন অনেক বড় একটি কবিতা এবং এই কবিতা থেকে আমাদেরকে ছোট্ট একটু অংশবিশেষ আমাদের সিলেবাসে দেয়া হয়েছে। তো এই ছোট্ট একটু অংশবিশেষটাই মূলত আমাদের পড়তে হবে এবং পরীক্ষায় যে প্রশ্নটা আসবে এর আলোকে মূলত লিখতে হবে। তো আমাদেরকে দেয়া হয়েছে বুক 1-এর ক্যান্টো 1। একটা বুকের মধ্যে অনেকগুলো ক্যান্টো থাকে, ক্যান্টো মানে হচ্ছে পার্ট। ঠিক আছে, দ্য ফেরি কুইন কবিতায় মোট 6টি বুক আছে। ঠিক আছে, এবং 6টি বুকে অসংখ্য ক্যান্টো রয়েছে। তো তার মধ্যে আমাদের বুক 1-এর শুধুমাত্র ক্যান্টো 1 এইটুকু অংশ আমাদের সিলেবাসে আছে। তো এখান থেকেই মূলত আমাদের পড়তে হবে। এবং এই অংশটুকুতে যে ঘটনাটা, সেই ঘটনাটাই আমরা দেখব আর কি। তো তাহলে দ্য ফেরি কুইন এটা হচ্ছে একটা এপিক পয়েম। এই এপিক পয়েমটা লিখেছেন কে? এডমন্ড স্পেন্সার। পয়েট হচ্ছে, এই
কবিতাটি লিখেছেন এডমন্ড স্পেন্সার। এডমন্ড স্পেন্সারের জন্ম তারিখ কত আমরা দেখতে পাচ্ছি, 1552 থেকে 1599, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সি ডট। এই যে সি ডট দ্বারা বোঝানো হয় যে কন্ট্রোভার্সিয়াল, অর্থাৎ যখন কোনো কিছু শিওরলি জানা যায় না বা মতভেদ থাকে তখন সেই সালটার আগে সি ডট ব্যবহার করা হয়। সি ডট অর্থ হচ্ছে কন্ট্রোভার্সিয়াল, অর্থাৎ এই এডমন্ড স্পেন্সারের জন্ম তারিখ কবে এটা নিশ্চিতভাবে বলা যায় না, এটা নিয়ে মতভেদ আছে, এবং ধারণা করা হয় যে 1552 অথবা 1553 এই সময় তার জন্ম হয়েছিল, ইংলিশ পয়েট এডমন্ড স্পেন্সার, এবং তার মৃত্যু হয়েছিল 1599। তো তাহলে এডমন্ড স্পেন্সার কোন শতকের কবি, এটা কি কেউ বলতে পারবো? 1600 শতকের। হ্যাঁ, 16th সেঞ্চুরির পয়েট হচ্ছেন এডমন্ড স্পেন্সার। এই কারণেই কিন্তু তার কবিতাটা আমাদেরকে 16th and 17th সেঞ্চুরি পোয়েট্রি এই কোর্সের মধ্যে দেয়া হয়েছে। বোঝা গেল, তাই না? তো তাহলে এডমন্ড স্পেন্সার হচ্ছে 16th সেঞ্চুরি পয়েট, এবং তার বিখ্যাত এপিক পোয়েম, এডমন্ড স্পেন্সারের কাজগুলোর মধ্যে সব থেকে বিখ্যাত হচ্ছে এই কবিতাটা, দ্য ফেরি কুইন। তো এডমন্ড স্পেন্সারের বিখ্যাত এপিক পোয়েম ফেরি কুইন, এটা তাহলে কত শতকের কবিতা? 16th সেঞ্চুরি এপিক পোয়েম। তো এই হচ্ছে বিষয়। এছাড়া এডমন্ড স্পেন্সারের আরেকটি ডেজিগনেশন আছে, আরেকটি পরিচয় আছে, সেটা হচ্ছে তাকে পয়েটস পয়েট বলা হয়। হু ইজ কল্ড দ্য পয়েটস পয়েট, এরকম যদি প্রশ্ন আসে তাহলে এডমন্ড স্পেন্সার, কবিদের কবি। ঠিক আছে, কবিতা লেখার ক্ষেত্রে তার যে বিশেষ দক্ষতা, এই জন্য তাকে সম্মান করে পয়েটস পয়েট বলা হয়। তাহলে হু ইজ কল্ড দ্য পয়েটস পয়েট? এডমন্ড স্পেন্সার। আচ্ছা, আজকে যে পিডিএফ ফাইলটা ওপেন করে পড়াশোনা চলছে, তো এটার পিডিএফটা অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। এছাড়াও হচ্ছে ক্লাস শেষে আমি ফেসবুক গ্রুপেও এটা আপলোড করে দিব, ফেসবুক প্রাইভেট গ্রুপে, তো সবাই এটা ডাউনলোড করে নিব। তো এরপরে এটা কোন ধরনের কবিতা? জনরা। জনরা মানে হচ্ছে, জনরার বাংলা হচ্ছে ঘরানা বা ধরন। কোন ধরনের কবিতা? দ্য ফেরি কুইন। দ্য ফেরি কুইন হচ্ছে লং এপিক পোয়েম। ইংরেজি কবিতাগুলোর মধ্যে মানে সব থেকে বড় কবিতাগুলোর মধ্যে একটা হচ্ছে দ্য ফেরি কুইন। এখানে হচ্ছে 3800-র বেশি লাইন আছে এই সম্পূর্ণ কবিতায়। 6টি বই মিলে 3800-র বেশি লাইন আছে। তো এটা হচ্ছে একটা লং এপিক পয়েম, বড় এপিক পয়েম, এবং এটা হচ্ছে অ্যালেগরিক্যাল পয়েম। এই দুই ধরনের কবিতা। তাহলে দ্য ফেরি কুইন কি ধরনের কবিতা? এপিক পয়েম, এবং অ্যাট দ্য সেম টাইম এটা হচ্ছে অ্যালেগরিক্যাল পয়েম। ঠিক আছে, তো তাহলে আমাদেরকে এপিক পয়েম কি জিনিস এবং অ্যালেগরিক্যাল পয়েম কি জিনিস এটা একটু আমাদেরকে আগেই ক্লিয়ার হয়ে নিতে হবে। তাহলে হচ্ছে পরীক্ষায় যখন এই কবিতা থেকে প্রশ্ন আসবে তো তখন আমাদের উত্তর করতে সুবিধা হবে। এবং এগুলো থেকে কিন্তু ব্রড প্রশ্ন হয়ে থাকে, যে ডিসকাস দ্য ফেরি কুইন অ্যাজ অ্যান এপিক পয়েম, বা ডিসকাস দ্য ফেরি কুইন বুক অন ক্যান্টো 1 অ্যাজ অ্যান অ্যালেগরিক্যাল পয়েম। তো এই জন্য আমাদেরকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে যে এই দুইটা টার্ম দ্বারা কি বোঝানো হচ্ছে। তো তাহলে আমি প্রথমেই এই দিকে চলে যাই যে এপিক পয়েম কি জিনিস এবং অ্যালেগরিক্যাল পয়েম কি জিনিস। তো তাহলে প্রথমে এপিক পয়েমের দিকে একটু তাকাবো। এই যে এখানে স্ক্রিনে আমরা সবাই দেখতে পাচ্ছি এপিক পয়েম আসলে কি। এখানে সুন্দরভাবে সংজ্ঞা দেয়া আছে, এই সংজ্ঞাটা আমরা মুখস্থ করে নিব, কারণ এই এপিক এবং অ্যালেগরি এগুলো আরো অনেক অন্যান্য বিষয় পড়ার সময় আমাদের লাগবে। এই জন্য এই সংজ্ঞা দুটো সবাই মুখস্থ করে নিব। An epic poem is a long narrative poem that is usually about heroic deeds. তাহলে কি বুঝলাম? এপিক পোয়েম হচ্ছে লং এবং ন্যারেটিভ পোয়েম, একটা বড় সড়ো কবিতা এবং একটা বর্ণনামূলক কবিতা। ন্যারেটিভ পোয়েম মানে বর্ণনামূলক কবিতা, অর্থাৎ গল্পের মতো করে শোনানো হচ্ছে। ন্যারেটিভ পোয়েম বর্ণনামূলক কবিতা, যেটা কি কি নিয়ে? দ্যাট ইজ ইউজুয়ালি, সাধারণত, অ্যাবাউট হিরোইক ডিডস, বীরত্বের ঘটনা, যুদ্ধের ঘটনা,
রাজাদের ঘটনা, সোলজারদের ঘটনা, বীরদের ঘটনা, এই ধরনের ঘটনা থাকে। ঠিক আছে, এপিক পোয়েমে এই ধরনের ঘটনা বর্ণনা করা হয় এবং কি অ্যান্ড ইভেন্টস, এবং এই ধরনের ঘটনা দেখানো হয়, এই ধরনের ইভেন্ট দেখানো হয় দ্যাট আর সিগনিফিক্যান্ট টু দ্য কালচার অফ দ্য পয়েট। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এপিক পোয়েম হচ্ছে একটা লং ন্যারেটিভ পোয়েম, একটা বড়সড় বর্ণনামূলক কবিতা যেখানে বীরত্বের ঘটনা দেখানো হয় এবং এমন ঘটনাগুলো দেখানো হয় যেটা হচ্ছে যেই পয়েট কবিতাটা লিখেছেন, যে পয়েট কবিতাটা লিখেছেন তো তার সমসাময়িক কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, তার সমসাময়িক কোনো গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে লেখা হয়, বা সেই পয়েটের কালচারে গুরুত্ব বহন করে এরকম কোনো ঘটনা নিয়ে এপিক পোয়েম লেখা হয়। ঠিক আছে, তো এখানে যেরকম এডমন্ড স্পেন্সার এই দ্য ফেরি কুইন এপিক পোয়েমে তিনি মূলত নাইটদের ঘটনা বলেছেন, নাইটদের বীরত্বের ঘটনা। নাইট মানে হচ্ছে যোদ্ধা। নাইট কারা? ওই নাইট হচ্ছে কোনো রাজ্যের বীর যোদ্ধারা, দেখা যাচ্ছে আর্মি কমান্ডার একজন নাইট হতে পারে, আর্মি কমান্ডার ছাড়াও আর্মির কমান্ডারের আন্ডারে যারা সোলজার আছে এরা নাইট হতে পারে। তো কোনো একটা রাজা বা রানীর বা কোনো রাজ্যের যে বীর যোদ্ধারা এরা হচ্ছে নাইট। এবং এই নাইটরা কি করে? বীর যোদ্ধারা হচ্ছে রাজার প্রতি অনুগত থাকে, রাজার দেয়া কোনো দায়িত্ব তারা নির্ভয়ে পালন করে এবং এটাই তাদের ধর্মীয় দায়িত্ব মনে করে, যে রাজাদেরকে তারা, রাজাদের অনুগত থাকাকে তারা একটা রিলিজিয়াস ডিউটি মনে করে, একটা পবিত্র দায়িত্ব মনে করে। ঠিক আছে, এবং যে ডিউটি দেয় সেই ডিউটিগুলো তারা সুন্দরভাবে পালন করে, তাদের নেশনকে তারা ডিফেন্ড করে। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে এডমন্ড স্পেন্সারের দ্য ফেরি কুইন কবিতায় আমরা মূলত নাইটদের বিভিন্ন বীরত্বের ঘটনা দেখতে পাই। তো তার মধ্যে বিশেষ করে আজকের আমাদের যেটা, আমাদের সিলেবাসের যেটা পাঠ্য বিষয় বুক 1 ক্যান্টো 1, তো এই বুক 1-এ আমরা একটা নাইটের ঘটনা দেখতে পাই। তো সেই নাইটের নাম হচ্ছে দ্য রেড ক্রস নাইট। এই যে এখানে আমার কথা শোনা যাচ্ছে তো, তাই না? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, তো তাহলে দ্য ফেরি কুইনের বুক 1-এ আমরা যে নাইটের ঘটনাটা দেখতে পাই তার নাম হচ্ছে রেড ক্রস নাইট, এবং তার একটা জার্নি, সে একটা মিশনে বের হয়, তার জার্নি এবং তার ফাইট, এই জিনিসগুলো আমরা দেখতে পাই। তো তার মানে বোঝা যাচ্ছে যে দ্য ফেরি কুইন, ফেরি কুইনে আমরা কি দেখতে পাচ্ছি? হিরোইক ডিডস দেখতে পাচ্ছি, বীরত্বের ঘটনাগুলো দেখতে পাচ্ছি, যে নাইটরা তারা ন্যায়ের জন্য সাংঘাতিক সাংঘাতিক যুদ্ধ করছে, ন্যায়ের জন্য তারা তাদের বীরত্ব দেখাচ্ছে, নির্ভয়ে নির্ভীকভাবে যুদ্ধ করছে। তো এরকম হিরোইক ডিডস আমরা দেখতে পাই, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যখন এই ঘটনাটা দেখব কবিতা, তো তখন বুঝতে পারবো যে এই কবিতাটার ঘটনা এডমন্ড স্পেন্সারের সময়ের হচ্ছে সমসাময়িক ঘটনা। এডমন্ড স্পেন্সারের সময়ের, এডমন্ড স্পেন্সার যে সময় তিনি ছিলেন বা যে সময় তিনি তার সাহিত্যকর্মগুলো রচনা করেছেন আমরা দেখতে পাচ্ছি কবে? 16th সেঞ্চুরিতে। তো 16th সেঞ্চুরিতে কিন্তু এরকম রাজা রানীর শাসন ছিল, ইংল্যান্ডে এখনো রাজা শাসন, রাজা রানীর শাসন ছিল এবং তাদের আন্ডারে নাইট ছিল। নাইটদের ওপর বিভিন্ন দায়িত্ব দেয়া থাকতো, তারা সেই দায়িত্বটাকে রিলিজিয়াস ডিউটি হিসেবে পালন করত। অর্থাৎ এই কবিতায় আমরা যে ঘটনাটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এডমন্ড স্পেন্সারের তার যে কালচার, সে কালচারে একটা সিগনিফিক্যান্ট ইভেন্ট এই ঘটনাগুলো। তো এই জন্য হচ্ছে দ্য ফেরি কুইন কিন্তু একটা এপিক পোয়েম। আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি? জি ভাইয়া। আচ্ছা, এছাড়াও আমরা যখন 4th ইয়ারে যাব তো তখন হোমারের দ্য ইলিয়াড দেখব। ইলিয়াড হচ্ছে একটা বিখ্যাত এপিক পোয়েম, হোমারের ইলিয়াড। এছাড়া আরো একটি আছে হোমারের দ্য ওডিসি। দ্য ওডিসি অবশ্য আমাদের বাংলাদেশে ইংরেজি সাহিত্যে পড়ানো হয় না, ইলিয়াডটা পড়ানো হয়। তো ইলিয়াডে ওই ট্রয়ের যুদ্ধের ঘটনা দেখানো হয়, ট্রয়ের যুদ্ধের ঘটনা। আমরা অনেকেই হয়তো ট্রয় মুভিটি দেখেছি। তো ওই যে
হেলেন অফ ট্রয়, আমরা ডক্টর ফস্টাস পড়ার সময় কিন্তু হেলেন অফ ট্রয় দেখেছি, যে প্যারিস হেলেনের সাথে পালিয়ে চলে আসে এবং হেলেনের যে হাজবেন্ড, যিনি হচ্ছেন একজন গ্রিক কিং ম্যানিলাস, এবং ম্যানিলাসের ভাই অ্যাগামেমনন, তারা মিলে ওই গ্রিক সৈন্য সামন্ত নিয়ে হাজার হাজার জাহাজ নিয়ে ট্রয় নগরীতে অ্যাটাক করে প্রতিশোধ নেওয়ার জন্য, তাদের মর্যাদা রক্ষা করার জন্য। ঠিক আছে, তো ওটা হচ্ছে ট্রোজান ওয়ার, বিখ্যাত ট্রোজান ওয়ার। এই ট্রোজান ওয়ার নিয়ে সিনেমাটা আমরা দেখেনি কেউ, ট্রয় মুভি দেখেছি কি কেউ? জি ভাইয়া না দেখছি। ভাইয়া, ব্র্যাড পিট আছে, ব্র্যাড পিট হচ্ছে অ্যাকিলিস। ডাইরেক্ট ট্রয় নামেই ভাইয়া একটা মুভি ছিল, ওটা দেখছি। হ্যাঁ, ট্রয়। তো এই ট্রয়ের যে যুদ্ধ ঘটনা, এটা হচ্ছে ওই অ্যানশিয়েন্ট গ্রিক ঘটনা, এগুলো প্রাচীন হচ্ছে গ্রিক ঘটনা। ঠিক আছে, তো এই এখানে যে ট্রয়ের যুদ্ধটা দেখানো হচ্ছে, এটা একটা এপিক পয়েম, এবং এখানে হিরোইক ডিড আমরা দেখতে পাচ্ছি না, যুদ্ধের ঘটনাগুলো দেখানো হচ্ছে। ঠিক আছে, এবং একটা গ্র্যান্ড স্কেলের যুদ্ধটা হয়, বড় সড়ো রকমের একটা যুদ্ধ হয়, গ্র্যান্ড স্কেল। তো এপিক সম্পর্কে যখন আমরা বিস্তারিত পড়বো, তো তখন এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা সব বুঝতে পারবো। তো তাহলে এপিকের সংজ্ঞাটা আমরা প্রথমে একটু বুঝে নিচ্ছি, যে এপিক কি? একটা লং ন্যারেটিভ পয়েম। এখানে এই এপিক পয়েমে সাধারণত কি দেখানো হয়? হিরোইক ডিডস দেখানো হয়, বীরত্বের ঘটনাগুলো দেখানো হয়, এবং এমন সমস্ত ঘটনা দেখানো হয়, এমন সমস্ত ইভেন্ট দেখানো হয়, যেটা কি ওই পয়েটের কালচারে একটা সিগনিফিকেন্ট ইভেন্ট। ঠিক আছে, তো এই হচ্ছে এপিক পয়েম। আর অ্যালেগরিক্যাল পয়েম কেন বলা হলো এটাকে, এটা আমরা একটু পরে দেখব। ঠিক আছে, এটা এখন দেখব না, একটু পরে দেখব। তো তাহলে আমরা দেখলাম যে দ্য ফেরি কুইন, এডমন্ড স্পেন্সারের দ্য ফেরি কুইন, এটা হচ্ছে একটা এপিক পয়েম। এরপরে এই বুকটা, এই কবিতাটা পাবলিশ হয়েছিল কবে সেটা এখানে বলা হচ্ছে, যে বুক 1 থেকে 3, এই প্রথম 3টা বই পাবলিশ হয়েছিল হচ্ছে 1590-তে, 1590 সালে, এবং 4, 5, 6 এই 3টা বই পাবলিশ হয়েছিল 1596-এ। ঠিক আছে, তো তাহলে বুক 1 ক্যান্টো 1 যেটা আমাদের, তো এই বুক 1টা পাবলিশ হয়েছিল 1590 সালে। এছাড়া আরেকটা জিনিস জেনে রাখা ভালো, সেটা হচ্ছে যে এই কবিতার লাইনগুলো কেমন, লাইনের ধরনটা কেমন। এই মিটার দ্বারা বোঝানো হয় যে কবিতার লাইনের ধরনটা কেমন, কবিতায় যে লাইনগুলো আছে এই লাইনটা কোন ছন্দে লেখা হয়েছে বা ধরনটা কেমন। আর স্ট্যানজা মানে হচ্ছে প্যারা, যেটাকে আমরা একটা প্যারা বুঝি, বা পঙ্কোক্তি। বাংলাতে স্ট্যানজার বাংলাটা যেন কি, সম্ভবত স্তবক। স্তবক। হ্যাঁ, স্তবক। এছাড়া আরেকটা বাংলা আছে পঙ্কোক্তি, এরকম একটা বাংলা আছে স্ট্যানজা। তো তাহলে এই যে ওয়ানে আমরা অনেকগুলো লাইন দেখতে পাচ্ছি না, এটাকে বলে স্ট্যানজা বা স্তবক। এগুলো আমরা সবাই জানি, এগুলো নিয়ে বিস্তারিত বলবো না। আর হচ্ছে দ্য ফেরি কুইনটা, দ্য ফেরি কুইনের স্ট্যানজার যে ধরন এবং লাইনগুলোর যে ধরন, সেটা সম্পর্কে একটু জানতে হবে। এটা হচ্ছে যে স্ট্যানজাটা একটা বিশেষ নাম আছে, এটা হচ্ছে স্পেন্সারিয়ান স্ট্যানজা। স্পেন্সারিয়ান নামটা করা হয়েছে স্পেন্সারের নাম অনুসারেই। ঠিক আছে, কারণ এই স্ট্যানজাটা একটা বিশেষ ধরনের স্ট্যানজা, এবং এই স্ট্যানজাটা মূলত স্পেন্সারই আবিষ্কার করেছেন, বিশেষ করে এই কবিতার ক্ষেত্রে। এই কবিতাটা লেখার জন্য বিশেষভাবে আবিষ্কার করেছেন এই স্ট্যানজাটা, এটা তার একটা ধরন। এবং এই ধরনের স্ট্যানজায় আমরা দেখতে পাই যে 9টা লাইন থাকে। ঠিক আছে, আমরা যদি একটু গুনি, যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরকম ভাবে স্পেন্সারিয়ান স্ট্যানজাতে 9 লাইন স্ট্যানজা। এটা হচ্ছে স্পেন্সারিয়ান স্ট্যানজা। আচ্ছা, এই কবিতাটার মিটার সম্পর্কে এখানে কোনো ইনফরমেশন আমি উঠাইনি দেখতে পাচ্ছি। আচ্ছা, মিটার নিয়ে অন্য একদিন আলোচনা করব, এই কবিতা কি ধরনের মিটার। এগুলো আসলে অতটা ইম্পর্টেন্ট ইনফরমেশন না, জাস্ট জেনে রাখা ভালো আর কি। তো তাহলে এই কবিতাটাতে যে ধরনের স্ট্যানজা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে স্পেন্সারিয়ান স্ট্যানজা। স্পেন্সারিয়ান স্ট্যানজাতে কি থাকে? 9টা লাইন থাকে, 9 লাইন স্ট্যানজা।
রাইম স্কিম, তাহলে কি স্পেন্সারিয়ান স্ট্যান্জা ইজ এ 9 লাইন স্ট্যান্জা, বুঝতে পারলাম। এবং এই ধরনের স্ট্যান্জাতে ছন্দের মিলটা কিভাবে হয়, ছন্দের মিলটা কিভাবে রক্ষা হয় সেটাই যে এখানে দেয়া আছে, যে স্পেন্সারিয়ান স্ট্যান্জাতে রাইম স্কিমটা কেমন থাকে। ছন্দের ধারা, রাইম স্কিম শব্দের অর্থ হচ্ছে ছন্দের ধারা, বা একটার পর একটার যে লাইন, এই লাইনটা কোন ছন্দে একটার পর একটা আসছে। তো এটা আমরা রাইম স্কিমটা হচ্ছে এ বি এ বি, বিসি বিসি সি, এরকম ভাবে লাইনটা আসছে। তো এ বি এ বি দ্বারা কি বোঝানো হচ্ছে এটা আমরা জানি কি? অনেকেই মনে হয় জানি, তাই না? এ বি এ বি দ্বারা কি বোঝানো হচ্ছে? জি জি ভাইয়া ভাইয়া। জানি। আচ্ছা, অনেকে জানি কিন্তু অনেকে আবার হয়তো জানি না। তো এ বি এ বি দ্বারা কি বোঝানো হচ্ছে আমি একটু অল্প করে বলে দিই, যে একটা লাইনের শেষের দিকে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আহ, কেমন সাউন্ড হচ্ছে। অন্তমিলটা বোঝানো হয়। জি, অন্তমিলটা বোঝানো হয়। হ্যাঁ, এই কেমন সাউন্ড হচ্ছে এটা একটু খেয়াল করতে হবে। যে এই যে প্লেন, প্লেনটাকে যদি আমরা এ সাউন্ড ধরি, এমনি একটা নাম দিলাম যে এ সাউন্ড, প্লেন। তো এই প্লেনের মতো সাউন্ড কোথায় হচ্ছে? রিমেইন, প্লেন রিমেইন। তাহলে এখানে একটা এ, এখানে একটা এ। আর শিল্ড, শিল্ডটাকে যদি আমরা বি সাউন্ড ধরি, ফিল্ড, তাহলে এখানে একটা বি, এখানে একটা বি, এই জন্য হয়ে গেল এ বি এ বি। এভাবে বিসি বিসি পাবো এবং শেষে সি পাবো। ঠিক আছে, যেরকম এই যে বিসি বিসি বলছে যে এটা যদি সি হয় তাহলে বিসি আবার এটা সি, এই যে বিট সিট এবং শেষে আরেকটা সি, ফিট। মানে এভাবে আসলে মূলত রাইম স্কিমটা খেয়াল করা হয়, যে লাইনের ছন্দের যে মিল সেটাই হচ্ছে রাইম স্কিম। তো তাহলে স্পেন্সারিয়ান স্ট্যান্জাতে লাইন থাকে কয়টা? 9টা। এবং এখানে ছন্দের ধারা কিভাবে যায় বা রাইম স্কিমটা কি সেটা হচ্ছে এ বি এ বি, বিসি বিসি সি, এভাবে যায়। এগুলো জাস্ট মুখস্থ রাখবো, ঠিক আছে? এগুলো জাস্ট একটু জেনে রাখা ভালো। পরীক্ষায় যদি পার্ট এ থেকে প্রশ্ন এসেই পড়ে যে স্পেন্সারিয়ান স্ট্যান্জাতে কতটি লাইন থাকে, বা দ্য ফেইরি কুইন কবিতার রাইম স্কিম কি, তো তখন এগুলো লিখে দিতে হবে, ঠিক আছে? বোঝা গেল তো, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তো এখন অ্যালেগরিটা আমরা পরে দেখব। ক্যারেক্টারটাও একটু পরেই দেখব। ক্যারেক্টার এখন দেখব না, আমি জাস্ট এখন ক্যারেক্টারটা পরে দেখব। সেটারও কারণ আছে, আমি ক্যারেক্টার এখন দেখছি না, পরে দেখছি। এখন সরাসরি আমি একটু কবিতার সামারিতে বা মূল ঘটনায় চলে যাব। এবং এই কবিতার লাইনগুলো আমরা যখন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে ফেরি কুইন বুক 1 ক্যান্টো 1। যাদের কাছে বই আছে তারা বইতে এই লাইনগুলো দেখতে পাবো, আর যাদের কাছে বই নেই তারা অনলাইনে কবিতাটা কিন্তু পেয়ে যাব। তো কবিতার লাইনগুলো যখন আমরা দেখতে পাচ্ছি যে খুব কঠিন ইংরেজি, এগুলো খুবই কঠিন ইংরেজি, কারণ এগুলো হচ্ছে অনেক আগের ইংরেজি। তো ওই সময় ইংরেজির ধরন আলাদা ছিল, প্রাচীন যুগের ইংরেজি, মধ্যযুগীয় ইংরেজি এগুলো, ঠিক আছে? এই কারণে অনেক কঠিন, এবং আমরা যে ধরনের ইংরেজি পড়েছি বোঝা খুবই কঠিন। Ye clad in mighty arms and silver shield, wherein old deans of deep wounds did remain. এগুলো অবশ্য কয়েকটা লাইন সহজ আছে, তবে এমন অনেক লাইন আছে যে পরে কোনো কিছু বোঝাই যাবে না। এই যে এখানে ব্লোডি, ব্লোডি মানে মূলত হচ্ছে ব্লাডি, রক্তাক্ত, ঠিক আছে? ব্লোডি বা লাল বর্ণের। তো এই ব্লোডি, ব্লাডিটা হচ্ছে ব্লোডি। তো এগুলো ইংরেজি পড়া খুবই কঠিন, এই জন্য যাদের কাছে আমাদের বই আছে, তো বইয়ে খেয়াল করব যে কবিতার লাইনের পাশে প্যারাফ্রেজ দেয়া থাকে। প্যারাফ্রেজটা হচ্ছে সহজ ইংরেজিতে ওই লাইনে কি বলা হচ্ছে সেটা। তো আমরা অবশ্যই প্যারাফ্রেজটা পড়বো, কবিতার লাইন পড়বো এবং প্যারাফ্রেজ পড়বো। আমার কথা শোনা যাচ্ছে তো, তাই না? জি ভাই। আচ্ছা, বিশেষ করে এডমন্ড স্পেন্সারের দ্য ফেরি কুইন বইটা আমরা একটু বাজার থেকে কিনে নেওয়ার চেষ্টা করব, মেইন টেক্সট বই যেটা। এবং ওই বইতে মেইন টেক্সট এবং অ্যানালাইসিস দুটাই থাকে, ঠিক আছে? তো ওখানে আমরা যখন দেখব, তো তখন কবিতার লাইনের পাশে প্যারাফ্রেজ হিসেবে সহজ করে ইংরেজিতে দেয়া আছে লাইনগুলো। তো
যদি কেউ কবিতার লাইনগুলো পড়তে চাই তো তাহলে এই লাইনটা পড়ে যখন কিছুই বুঝবো না তো তখন প্যারাফ্রেজ দেখবো, তখন বুঝতে পারবো যে আসলে ঘটনাটা কি ঘটছে। এই হচ্ছে বিষয়। এছাড়াও সামারিটা পড়ে নিলেও হবে। তবে যারা সামারি পড়েই শুধু সামারি পড়েই যারা স্যাটিসফাইড না, যারা কবিতার লাইনও পড়তে চাই তারা হচ্ছে প্যারাফ্রেজটা পড়বো, লাইনের পাশাপাশি প্যারাফ্রেজ পড়বো। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমি কবিতার লাইন দেখবো না, আজকের ক্লাসে শুধু সামারি দেখবো। আর আগামীকালকের ক্লাসে আমি কবিতা থেকে গুরুত্বপূর্ণ কিছু অংশ, গুরুত্বপূর্ণ কিছু লাইন, এগুলো প্যারাফ্রেজ সহ আগামী ক্লাসে একটু আলোচনা হবে। ঠিক আছে, আগামী ক্লাসে সম্ভবত ডিরেক্ট আমি প্রশ্নেও চলে যেতে পারি, মানে কবিতার লাইন নিয়ে দেখা যাচ্ছে একটু পড়া হবে, এরপরে আমি ডিরেক্ট একটা প্রশ্ন হয়তো পড়বো, এরকম হবে আগামী ক্লাস। ঠিক আছে, আমার কথা বোঝা যাচ্ছে তো, তাই না? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তো এই হচ্ছে লাইন। তো এখন আমি কবিতাটা পাশে রেখে দিলাম, দিয়ে আমি একটু সামারির দিকে এখন ফোকাস করব। তো দ্য ফেইরি কুইন কবিতার শুরুতেই একটা অংশ আছে, সেই অংশটাকে বলা হয় প্রোয়েম। পোয়েমের মতোই একটা জিনিস, সেটা হচ্ছে প্রোয়েম। আমরা ডক্টর ফাস্টাস নাটকে প্রোলগ দেখেছি না, মানে একটা সূচনার মতো একটা অংশ। তো সেরকম কবিতার ক্ষেত্রে ওই প্রোলগ বিষয়টা হচ্ছে প্রোয়েম, মানে ওখানে কবিতার একটা সূচনা বা একটা ডিক্লারেশন থাকে, পয়েটের ডিক্লারেশন। পয়েট কবিতা শুরুর আগে কিছু কথা বলে নেন। তো এটা মূলত বুক ওয়ান ক্যান্টো ওয়ানের প্রোয়েম না, এটা হচ্ছে টোটাল দ্য ফেরি কুইন কবিতারই প্রোয়েম। দ্য ফেরি কুইন এটা অনেক বড় একটা এপিক পয়েম, যেখানে 6টা বই আছে, এবং এই এপিক পয়েমটা লেখার আগে অল্প কিছু অংশ লিখে নিয়েছিলেন, একটা সূচনামূলক পরিচয়মূলক কিছু কথা বা পয়েটের ডিক্লারেশন লিখেছিলেন পয়েট। তো সেই অংশটাই হচ্ছে প্রোয়েম। তো প্রোয়েমটা একটু জানতে হবে, এর কারণ এখনই বলছি যে প্রোয়েমে আসলে এডমন্ড স্পেন্সার কি বলেছেন সেটা একটু জানবো আমরা, কি কারণ সেটা বলছি। তো এই যে স্ট্যান্জা ওয়ানের আগে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি না, এই যে এটা হচ্ছে স্ট্যান্জা ওয়ান, এর আগে যে অংশটুকু, এই অংশটাই হচ্ছে প্রোয়েম, এই অংশটুকুই হচ্ছে প্রোয়েম। তো এই প্রোয়েমে এডমন্ড স্পেন্সার কি বলছেন সেটা একটু দেখব। তো আমরা অলরেডি জেনেছি যে দ্য ফেরি কুইন হচ্ছে একটা এপিক পয়েম, এবং এপিক পয়েম লেখা হতো সাধারণত, এই ধরনের কবিতা প্রথম লেখা হয়েছিল ওই অ্যানশিয়েন্ট গ্রিক টাইমে, প্রাচীন গ্রিসের সময়ে প্রথম লেখা হয়েছিল এই এপিক পয়েম। এবং এই পয়েমটা একটা নির্দিষ্ট স্টাইল মেনটেন করতো, নির্দিষ্ট ধরন মেনটেন করতো, বা নির্দিষ্ট কিছু ফিচার মেনটেন করতো, বৈশিষ্ট্য মেনটেন করতো। তো তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে ইনভোকেশন। আচ্ছা, ইনভোকেশনের বাংলাটা কি একটু আমি দেখে নিব। ইনভোকেশনের বাংলা কারো জানা আছে? না ভাইয়া। আচ্ছা, ইনভোকেশন মানে হচ্ছে আহ্বান জানানো বা আমন্ত্রণ জানানো, বা মেইনলি অ্যাড্রেস করা, মেনশন করা। ইনভোকেশন মানে হচ্ছে আমন্ত্রণ জানানো। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে এপিক কবিতার একটা বৈশিষ্ট্য হচ্ছে ইনভোকেশন। ইনভোকেশনটা কি জিনিস, যে কবিতা শুরুর আগেই কোনো একটা গডকে, গড বা গডিস বা কোনো একটা দেবীকে, যেটাকে বলা হয় মিউজ, কোনো একটা দেবীকে আহ্বান জানানো হয় বা তাকে উদ্দেশ্য করে তার কাছে সাহায্য চাওয়া হয়। যে এই যে আমি একটা এপিক পয়েম লিখছি, কবিরা প্রথমেই এরকম কথা বলে যে আমি একটা এপিক পয়েম লিখছি, এটা একটা বিশাল বড় কাজ, একটা বিশাল বড় কবিতা, এবং এই কবিতা লেখার জন্য আমি যোগ্য না। ঠিক আছে, আমি যোগ্য না, তো আমি হে মানে মিউজ অফ পোয়েট্রি বা মিউজ অফ সায়েন্স বা মিউজ অফ আর্ট, এদের কাছে সাহায্য চায়। কবিতার মিউজ বা আর্টের মিউজ এদের কাছে সাহায্য চায়, যে আপনি হচ্ছে আমাকে সাহায্য করুন যেন আমি কবিতাটা সঠিকভাবে লিখে সম্পন্ন করতে পারি, বা আমার জন্য ভুলভ্রান্তি না থাকে। ঠিক আছে, তো এই যে সাহায্য আহ্বান করা বা কোনো একটা মিউজকে আমন্ত্রণ জানানো, তো এটাই হচ্ছে ইনভোকেশন। ঠিক আছে, এবং এটা এপিক পয়েম লেখার একটা বৈশিষ্ট্যই হচ্ছে এটা, এপিক পয়েমগুলোতে কোনো একটা মিউজের প্রতি এই ইনভোকেশনটা থাকে। তো এই প্রোয়েম লেখার মাধ্যমে ওই এডমন্ড স্পেন্সার তিনি ইনভোকেশনটা সম্পন্ন করেছেন।
আমার কথা বোঝা গেল কি? জি ভাইয়া। এই পোয়েমের মধ্যে এডমন্ড স্পেন্সার বলছেন এই কথাগুলোই বলছেন যে আমি একটা এপিক পোয়েম লিখছি, তো এটা অনেক বড় কবিতা এবং এই কাজের জন্য আমি যোগ্য না, বা এই কাজের জন্য যে মেধা এবং যে জ্ঞান থাকা দরকার আমার তা নেই। তো মিউসের কাছে সাহায্য চাচ্ছে এডমন্ড স্পেন্সার যে আমাকে হেল্প করুন যেন আমি কাজটা মানে সঠিকভাবে সম্পন্ন করতে পারি। ঠিক আছে, এবং তিনি বিশেষভাবে কার কার কাছে সাহায্য চেয়েছেন? তিনি মিউস ক্লিওর কাছে সাহায্য চেয়েছেন। হি আস্কস দ্য মিউস ক্লিও ইন পার্টিকুলার টু হেল্প হিম টেল দ্য স্টোরি বেটার। ঠিক আছে, এছাড়াও তিনি আরো কার কার কাছে সাহায্য চেয়েছেন? দ্য গডস কিউপিড অ্যান্ড মার্স। তো কিউপিড এবং মার্স এরা হচ্ছে রোমান গড, এরা হচ্ছে রোমান মিথোলজিক্যাল গড। আর কিউপিড হচ্ছে ভালোবাসার ঈশ্বর, ভালোবাসার গড। ঠিক আছে, এবং মার্স হচ্ছে যুদ্ধের গড, গড অফ ওয়ার মার্স, এবং গড অফ লাভ হচ্ছে কিউপিড। তো তিনি হচ্ছে এই কিউপিড এবং মার্সের কাছে এই জন্য এদেরকে এই জন্য মেনশন করেছেন, বা এদেরকে এই জন্য এদের কাছে এই জন্য সাহায্য চেয়েছেন, কারণ এই যে দ্য ফেরি কুইন কবিতায় আমরা দেখতে পাবো যে নাইটদের অনেক দুঃসাহসী যুদ্ধ, এই কারণে তিনি যুদ্ধের গডের কথা বলেছেন। এবং নাইট এবং লেডিদের প্রেম, ভালোবাসা বা বিয়ে, এই জিনিসগুলো দেখতে পাবো, এই জন্য তিনি ভালোবাসার গডের কাছে তিনি হেল্প চেয়েছেন। বোঝা গেল কি বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা, তো এটাই হচ্ছে প্রোয়েম। তো প্রোয়েমে মূলত তিনি এটাই বলতে চেয়েছেন যে আমি একটা এপিক পোয়েম লিখতে চলেছি, যেটা অনেক বড় একটা কাজ, এবং তিনি ওই অনেক বড় কাজ, এই কাজটা সম্পন্ন করার জন্য তিনি সাহায্য চেয়েছেন মিউজের কাছে, বিশেষ করে মিউজ ক্লিওর কাছে। এছাড়াও তিনি গড কিউপিড, যিনি হচ্ছেন গড অফ লাভ, এবং গড মার্স, যিনি হচ্ছেন গড অফ ওয়ার, এদের কাছে সাহায্য চেয়েছেন। এছাড়াও তিনি প্রোয়েমটা শেষ করেছেন কুইন এলিজাবেথ, ইংল্যান্ডের রানী কুইন এলিজাবেথের প্রশংসার মাধ্যমে তিনি প্রোয়েমটা শেষ করেছেন। প্রোয়েমের শেষে তিনি ওই সময়ে ইংল্যান্ডের যিনি রানী ছিলেন কুইন এলিজাবেথ, তার প্রশংসার মাধ্যমে তিনি কবিতাটি মানে প্রোয়েমটা শেষ করেছেন এবং তার মূল কবিতাটি শুরু করেছেন। তো কুইন এলিজাবেথ এই কবিতার জন্য তিনি একটু গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে যে কুইন এলিজাবেথ সম্পর্কে লিখেছি আমি, নিচের দিকে আছে। কুইন এলিজাবেথটা এই জন্য গুরুত্বপূর্ণ যে এই যে দ্য ফেইরি কুইন, এই ফেইরি কুইনের মাধ্যমে মূলত বোঝানো হচ্ছে কুইন এলিজাবেথ। ঠিক আছে, দ্য ফেইরি কুইন মানে হচ্ছে একটা ম্যাজিক্যাল কুইন, একটা পরীর মতো একটা রানী, বা একটা ম্যাজিক্যাল কুইন, ম্যাজিক্যাল ল্যান্ডের একটা কুইন, যিনি হচ্ছেন এই ইংল্যান্ডের রানী কুইন এলিজাবেথ ওয়ান। অর্থাৎ এডমন্ড স্পেন্সার যে সময়ের মানুষ বা যে সময়ের কবি, যে সময় তিনি কবিতাটি লিখেছেন, ওই সময় ইংল্যান্ডের যিনি সিংহাসনে ছিলেন কুইন এলিজাবেথ ওয়ান। তো এই কবিতা মূলত তার প্রশংসা করা হয়েছে, বা ইংল্যান্ডের প্রশংসা করা হয়েছে এই কবিতায়। ঠিক আছে, এই যে এখানে দ্য রেড ক্রস নাইট, যে রেড ক্রস নাইটের কথা আমি বললাম, এই বুক ওয়ানের যিনি নায়ক, দ্য রেড ক্রস নাইট। তো এই রেড ক্রস নাইট একটা জার্নিতে বের হয়, একটা কাজে বের হয়, একটা মিশনে বের হয়। তো এই মিশনটাই তাকে কুইন এলিজাবেথ দিয়েছিল, বা মূলত ফেরি কুইন, ফেরি কুইন যাকে বলা হচ্ছে কবিতায়। এবং ফেরি কুইনটা মূলত কুইন গ্লোরিয়ানা, কবিতায় হচ্ছে তিনি হচ্ছেন কুইন গ্লোরিয়ানা, এবং কুইন গ্লোরিয়ানাটাই হচ্ছে কুইন এলিজাবেথ ওয়ান। কুইন গ্লোরিয়ানা তো একটা ফিকশনাল নাম, কবিতার ক্ষেত্রে একটা নাম তিনি ব্যবহার করেছেন, কুইন গ্লোরিয়ানা, এবং কুইন গ্লোরিয়ানার মাধ্যমে তিনি বুঝিয়েছেন এই কুইন এলিজাবেথ ওয়ানকে। ঠিক আছে, তো এই কুইন এলিজাবেথ ওয়ান বা কুইন গ্লোরিয়ানা তিনি এই রেড ক্রস নাইটকে একটা দায়িত্ব দেন, সেই দায়িত্বই মূলত পালন করতে চান রেড ক্রস নাইট। এবং এডমন্ড স্পেন্সার এই কবিতায় দেখিয়েছেন যে কুইন এলিজাবেথ ওয়ান তিনি
ইংল্যান্ডের একজন যোগ্য শাসক বা তার আন্ডারে ইংল্যান্ডের অনেক উন্নতি হচ্ছে, মানুষ অনেক বেশি ধার্মিক হয়ে যাচ্ছে, রিলিজিয়াস হয়ে যাচ্ছে, ন্যায়পরায়ণ হয়ে যাচ্ছে, মানুষরা তাদের রিলিজিয়াস ডিউটিগুলো ঠিকমতো পালন করছে। তো এই ধরনের বিষয় দ্য ফেরি কুইন কবিতা এডমন্ড স্পেন্সার বলেছেন। ঠিক আছে, তো এই কুইন এলিজাবেথ ওয়ান এটা বা কুইন গ্লোরিয়ানা এই বিষয়গুলো আমরা নিচের দিকে আরো দেখব, পরে আরো দেখব। এখনই এগুলো বললে হয়তো আপনাদের একটু এলোমেলো হয়ে যাচ্ছে বিষয়গুলো। আচ্ছা, তো আরেকটা ছোট্ট ইনফরমেশন একটু জেনে রাখি, সেটা হচ্ছে যে কুইন এলিজাবেথ ওয়ান ইংল্যান্ডে তিনি সিংহাসনে ছিলেন বা ইংল্যান্ডের রানী হিসেবে তিনি ছিলেন কোন সময় থেকে কোন সময়? তিনি ছিলেন 1558 থেকে 1603, 1558 থেকে শুরু করে 1603 সাল পর্যন্ত তিনি ইংল্যান্ডের রানী ছিলেন, 1558 থেকে 1603। অর্থাৎ এডমন্ড স্পেন্সার যে সময় কবিতা লিখতেন বা দ্য ফেরি কুইন কবিতা তিনি যে সময় লিখেছেন ওই সময় কিন্তু ইংল্যান্ডের রানী হচ্ছে কুইন এলিজাবেথ ওয়ান। এবং এই যুগটাকে আমরা যখন সেকেন্ড ইয়ারে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়েছি তখন কিন্তু দেখেছি যে এলিজাবেথান পিরিয়ড। আমি ডক্টর ফস্টাসের সময় এলিজাবেথান পিরিয়ডের কথা সম্ভবত উল্লেখ করেছিলাম। তো এলিজাবেথান পিরিয়ড, তো এই যে রানী এলিজাবেথ ওয়ান তার শাসনকাল অনুযায়ী মূলত এই যুগের নামকরণ করা হয়েছে যে এলিজাবেথান পিরিয়ড। এলিজাবেথান পিরিয়ডের ডিউরেশন হচ্ছে 1558 থেকে 1603, অর্থাৎ ইংল্যান্ডের রানী কুইন এলিজাবেথ ওই সময় শাসনে ছিলেন এবং ওই সময় এডমন্ড স্পেন্সার কবিতাটি লিখেছেন। কবিতায় তিনি ইংল্যান্ডের রানী এলিজাবেথের প্রশংসা করেছেন, তাকে একজন গ্রেট কুইন হিসেবে আখ্যা দিয়েছেন এবং পোয়েমে তার প্রশংসা করেছেন কবিতা লেখা শুরুর আগেই। ঠিক আছে, আমার কথা বোঝা যাচ্ছে কি? জি ভাইয়া। আচ্ছা, একটু এলোমেলো লাগতে পারে। এই রানী এলিজাবেথ ওয়ানের কথা এই জন্য বলছি কারণ এটা পরে আবার একটু বুঝতে হবে আমাদের, এই জন্য রানী এলিজাবেথের কথা বারবার বলছি। তো যাই হোক, আমরা কবিতার মূল ঘটনাটা একটু দেখে নিই যে কবিতাতে ঘটনাটা কি ঘটছে। এখন আমরা সরাসরি সেখানে চলে যাব। তো এখানে মূলত একটা সামারি লেখা হয়েছে। সামারিটা কিসের? এই দ্য ফেরি কুইনের বুক ওয়ান ক্যান্টো ওয়ানের সামারি। এরপরে আরেকটা কথা আমি লিখেছি তার জার্নি, এটা জাস্ট মনে রাখার জন্য। এই সামারিটাকে তিনটা ভাগে লেখা হয়েছে। তো প্রথম ভাগটা মূলত জার্নি, একটা যাত্রা শুরু হয়। এটা কিন্তু কোনো অফিসিয়াল না, জাস্ট মনে রাখার জন্য এই পার্টগুলোর নামকরণ করা হয়েছে। এরপরে আমরা দেখতে পাই যে একটা মনস্টারের সাথে এই রেড ক্রস নাইটের ফাইট হয়। সেই মনস্টারটার নাম হচ্ছে মনস্টার ইরর, সেই ঘটনা। এরপরে আমরা আরেকটা চরিত্রকে দেখতে পাই, তার নাম হচ্ছে আর্কিমাগো। ওই রেড ক্রস নাইটের সাথে আর্কিমাগোর দেখা হয়, তারপরে কিছু ঘটনা ঘটে। তো এই তিনটা ভাগে মূলত এই বুক ওয়ান ক্যান্টো ওয়ানের যে কবিতাটুকু, এটুকুর ঘটনা এখানে আছে। ঠিক আছে, তো এখন আমি একটু লাইন বাই লাইন পড়ার আগে একটু ঘটনাটা বলে নিতে চাচ্ছি যেন সবাই সহজে বুঝতে পারি। আমার কথা শোনা যাচ্ছে তো, তাই না? জি ভাইয়া। আচ্ছা, সবাই ক্লাসে আসি নাকি ঘুমিয়ে গেলাম সবাই? ভাইয়া আছি। জি ভাইয়া আছি। বোঝা যাচ্ছে নাকি না কঠিন মনে হচ্ছে? জি ভাই, বোঝা যাচ্ছে একদম সহজ। আচ্ছা, আসলে কবিতায় যাওয়ার আগে অনেক বিষয় সম্পর্কে আলোচনা হচ্ছে, তো এই কারণে একটু কঠিন মনে হতে পারে। তবে কবিতার ঘটনা একদম সহজ, কবিতার ঘটনায় ঢুকে পড়লে আর কঠিন লাগবে না। তো তাহলে কবিতার ঘটনায় এরকম হয় যে প্রথমেই আমরা দেখতে পাই যে একটা নাইট বা যোদ্ধা, আর ওই সময় নাইট বা যোদ্ধা মানে আমরা বুঝে নিব যে সে ওই বন্দুক, গ্রেনেড এগুলো নিয়ে, হেলমেট এগুলো নিয়ে কিন্তু সে যুদ্ধ করছে না বা এগুলো নিয়ে সে নাই। আমরা যখন নাইট বলবো তো তখন আমরা দেখব যে ঘোড়া, ঢাল, তলোয়ার। ঠিক আছে, কারণ এটা তো অনেক আগের ঘটনা, নাইটরা হচ্ছে অনেক আগের ঘটনা। এখন আর নাইট থাকে না, এখন যারা নাইট তারা হচ্ছে ওই আধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করে, আর ওই সময় নাইট হচ্ছে ঘোড়া, ঢাল, তরোয়াল। তো প্রথমেই কবিতা শুরুতেই আমরা দেখতে পাই যে একটা নাইট, সে হচ্ছে
তার ঘোড়ায় চড়ে যাচ্ছে একটা সবুজ মাঠের মধ্যে দিয়ে বা বনের মধ্যে দিয়ে যাচ্ছে মূলত। নাইট যাচ্ছে এবং নাইটটার বর্ণনা প্রথমে দেয়া হয় যে নাইটের শরীরে একটা বর্ম পরা, বর্ম মানে হচ্ছে ইংরেজিতে বলে অ্যারমর, অ্যারমর বা বর্ম বা লৌহ বর্ম, অর্থাৎ বর্মটা পরা থাকলে যুদ্ধের সময় অস্ত্রের আঘাত শরীরে যেন না লাগে, এই জন্য এটাকে বলে বর্ম, ইংরেজিতে বলে অ্যারমর। আর এছাড়া ঢাল, যেটা ঢালের ইংরেজি হচ্ছে শিল্ড। তো প্রথমেই বলা হয় যে নাইটের কাছে একটা অ্যারমর আছে, বর্ম আছে এবং শিল্ড আছে, এছাড়া শর্ট তো আছেই, তরোয়ার তো আছেই। তো এবং এই যে অ্যারমর এবং শিল্ড, এখানে খ্রিস্টানদের রেড ক্রস আঁকানো, খ্রিস্টানদের রেড ক্রস অর্থাৎ এই যে প্লাস চিহ্ন লাল যেটা, এটা আঁকানো, এবং এই জন্যই মূলত তার নাম হচ্ছে রেড ক্রস নাইট। এবং খ্রিস্টানদের রেড ক্রস আঁকানো তার বর্মতে এবং ঢালে, এটার সিগনিফিক্যান্স হচ্ছে যে সে একটা রিলিজিয়াস পারসন। এটা হচ্ছে রেড ক্রসটা হচ্ছে জিসাস ক্রাইস্টকে যে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, যে ওই ক্রুশে টাঙ্গিয়ে রাখা হয়েছিল, তো এটা হচ্ছে জিসাস ক্রাইস্টের একটা স্যাক্রিফাইস এবং এটা একটা রিলিজিয়াস বিষয়, খ্রিস্টানদের কাছে এটা একটা ধর্মীয় বিষয়, এবং এই প্লাস চিহ্নটা একটা রিলিজিয়াস সাইন। তো যে ব্যক্তি ওই রিলিজিয়াস সাইন, যার ঢালে এবং আর্মরের রিলিজিয়াস সাইন রেড ক্রস, তিনি একজন রিলিজিয়াস ফিগার, কিন্তু তিনি খুবই একজন ধার্মিক ব্যক্তি। ঠিক আছে, তো প্রথমেই বোঝা যাচ্ছে যে রেড ক্রস নাইট তিনি একজন ধার্মিক ব্যক্তি, একজন রিলিজিয়াস পারসন, এবং তার নাম হচ্ছে রেড ক্রস নাইট। প্রথমেই আমরা এটা বুঝতে পারি। তো এরপরে রেড ক্রস নাইট ওই ঘোড়ায় চড়ে যাচ্ছে এবং তার পেছন পেছন আসছে, তার পেছন পেছন একটা সাদা, ধবধবে সাদা একটা গাধা, গাধার পিঠে একটা হচ্ছে লেডি, যিনি হচ্ছেন একজন মেইডেন লেডি। মেইডেন লেডি অর্থ হচ্ছে একজন সতী নারী, মেইডেন লেডি অবিবাহিত সতী একজন নারী, তিনি আসছেন এবং তার পেছনে পেছনে একটা ডোয়ার্ফ আসছে। ডোয়ার্ফ, ডোয়ার্ফ, ডোয়ার্ফের বাংলা হচ্ছে যে বামন, অর্থাৎ একটু হাইটে খাটো টাইপের যে লোক যারা, তাদেরকে বলে বামন, ডোয়ার্ফ। তো এখন তারা বনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো তারা কোথায় যাচ্ছে? তারা মূলত এই যে লেডি, একটা বিউটিফুল লেডি বা ফেয়ার লেডি বা পিওর লেডি, তো এই পিওর লেডি সে হচ্ছে যে একজন রাজা এবং রানীর মেয়ে, রাজ পরিবারের একজন, সে একজন প্রিন্সেস। আমার কথা শোনা যাচ্ছে তো, তাই না? জি ভাই। হুম, সবাই কথা শুনতে পাচ্ছি? জি ভাইয়া, বোঝা যাচ্ছে। আচ্ছা, জি ভাইয়া। ঠিক আছে। তো যেটা বলছিলাম যে এই লেডিটা হচ্ছে একজন প্রিন্সেস এবং তার বাবা মা যে রাজ্যের রাজা রানী, তো সেই রাজ্যকে একটা ড্রাগন দখল করে নিয়েছে। একটা ড্রাগন, এই লেডিটার নাম হচ্ছে উনা, লেডি উনা, নামটা বলে দিলাম যেন ঘটনাটা বলতে সুবিধা হয়, লেডি উনা। ঠিক আছে, তো এই লেডি উনার বাবা মা যারা হচ্ছে রাজা রানী, তো সেই এলাকাকে একটা ড্রাগন দখল নিয়ে নিয়েছে এবং লেডি উনার বাবা মাকে অর্থাৎ রাজা রানীকে সেই ড্রাগনটা বন্দি করে রেখেছে। বন্দি করে রেখে সেই রাজ্যে বিভিন্ন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। ঠিক আছে, তো এই ড্রাগনের হাত থেকে লেডি উনার বাবা মাকে রক্ষা করার জন্যই মূলত রেড ক্রস নাইট তিনি এই লেডিকে নিয়ে এবং ডোয়ার্ফকে নিয়ে রওনা হয়েছেন ঘোড়ার পিঠে চড়ে বনের মধ্যে দিয়ে। তো এই যে এই লেডি উনার বাবা মাকে রক্ষা করতে যাচ্ছেন রেড ক্রস নাইট, তো তিনি এই দায়িত্বটা তাকে কে দিয়েছে? এই দায়িত্বটা তাকে দিয়েছে কুইন গ্লোরিয়ানা। কুইন গ্লোরিয়ানা হচ্ছেন যে রাজ্যের ঘটনাটা বলা হচ্ছে সেই রাজ্যের রানী, এবং তিনি একজন পারফেক্ট লিডার, ঠিক আছে, সম্মানীয় ব্যক্তি, এবং তিনি খুব সুন্দরভাবে রাজ্য পরিচালনা করছেন। তিনি মূলত এই রেড ক্রস নাইটকে দায়িত্বটি দিয়েছেন। এবং একটু আগে আমি বলেছিলাম যে নাইটদের দায়িত্ব কি। নাইটদের দায়িত্ব হচ্ছে যে তারা রাজা বা রানীকে ঈশ্বরের মতো মনে করে, তাদের দেয়া যে সমস্ত টাস্ক, দায়িত্ব, এগুলোকে তারা রিলিজিয়াস ডিউটি হিসেবে পালন করে।
এটাই নাইটদের দায়িত্ব। তো এরকম ভাবে রিলিজিয়াস ডিউটি হিসেবে নিয়ে এই লেডি উনার বাবা মাকে রক্ষা করতে চলেছেন আমাদের নাইট, রেড ক্রস নাইট। তো এখন তারা বনের মধ্যে দিয়ে যাত্রা শুরু করেছে। যেতে যেতে ঘন বনের মধ্যে দিয়ে যাওয়ার সময় হঠাৎ প্রচন্ড বৃষ্টি চলে এসেছে। এখনই ঘটনাটা শেষ হয়ে যাবে, তেমন বড় কিছুই না। তো ওই বনের মধ্যে ভারী বর্ষণ, বৃষ্টি চলে এসেছে। এই কারণে ওরা হচ্ছে একটা জায়গায় আশ্রয় নিয়েছে। এমন একটা জায়গায় আশ্রয় নিয়েছে যেখানে অনেক ঘন গাছপালা, বিভিন্ন ধরনের গাছপালা আছে সেখানে। পৃথিবীর মনে হয় প্রায় সকল ধরনের গাছই ওখানে আছে, এরকম একটা ঘন জায়গা, গাছপালাযুক্ত জায়গা। তো বৃষ্টির সময় তারা ওখানে আশ্রয় নেয় এবং বৃষ্টিটা যখন শেষ হয় তখন তারা ওখান থেকে আবার বের হয়, রেড ক্রস নাইট, লেডি উনা এবং ডোয়ার্ফ। কিন্তু তারা বের হয়ে তাদের রাস্তা আর ঠিকভাবে খুঁজে পাচ্ছে না, ঘন বন, তারা রাস্তা হারিয়ে ফেলেছে। এখন তারা তারপরও একটা রাস্তা নেয়। ওই রাস্তাতে যেতে যেতে তারা একটা গুহা দেখতে পায়, একটা অন্ধকার গুহা, ডিপ কেভ, একটা গভীর গুহা, পাহাড়ের গুহা দেখতে পায়। তো তখন রেড ক্রস নাইট সে বলে যে এই গুহার মধ্যে সে প্রবেশ করতে চায়, যে এখানে কি আছে দেখি। কিন্তু লেডি উনা তাকে সতর্ক করে যে না, এখানে প্রবেশ করা ঠিক হবে না, এবং বলে যে এই এলাকা আপনার থেকে আমি ভালো চিনি, এই বনভূমিটা লেডি উনা বলে যে আপনার থেকে আমি ভালো চিনি। এবং এই যে গুহাটা, যেটা এই গুহাটা হচ্ছে মনস্টার ইরোরের গুহা, মনস্টার ইরোর। এখানে একটা ভয়ঙ্কর মনস্টার থাকে, সেই মনস্টারটার নাম হচ্ছে ইরোর। ঠিক আছে, তো এরপরে রেড ক্রস নাইট বলে যে না, এটা আমার একটা ডিউটি, যে এই মনস্টার ইরোরকে আমি দেখব, সে একটা খারাপ একটা ক্যারেক্টার, তো তাকে আমি শায়েস্তা করব, এটা আমার একটা ডিউটি, রিলিজিয়াস ডিউটি। ঠিক আছে, তো এরপরে রেড ক্রস নাইট সে গুহার মধ্যে প্রবেশ করে। তো গুহার মধ্যে প্রবেশ করে সে দেখে যে একটা মনস্টার যার নাম হচ্ছে ইরোর। এবং সেই মনস্টারটার আকৃতি কেমন ছিল, কেউ জানি সেই মনস্টারটার আকৃতি কেমন ছিল? অনেকেই হয়তো কবিতাটা পড়েছে এর আগে। না ভাইয়া, জানা নাই। আচ্ছা, কে জানি সেই মনস্টারটার আকৃতি কেমন ছিল? আচ্ছা, মনস্টারটার আকৃতি ছিল হচ্ছে, মনস্টারটার আপার পার্ট অফ দ্য বডি, অর্থাৎ তার বডির উপরের দিকের অংশ বা মাথার দিকের অংশ ছিল একটা নারীর মতো, একটা নারী লেডি। এবং তার নিচের দিকের অংশ ছিল সাপের মতো। ঠিক আছে, লাইক এ সার্পেন্ট, সার্পেন্ট মানে হচ্ছে সাপ, সাপের মতো এটা অংশ। তো মেডুসা। হুম, মেডুসা নাকি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, মেডুসার মতোই। মানে ওটা ইডিপাস রেক্সের সেই স্ফিনিক্সের মতো। হ্যাঁ, এডিপাস রেক্সের যে স্ফিংস ছিল সেটা হচ্ছে সম্ভবত নিচের দিকের অংশ সিংহের মতো ছিল, আর উপরের দিকের অংশ কি 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 ছিল, যাই হোক একটা। ভাইয়া যদি এটা মহিলার মতো ছিল। কিসের মতো ছিল? একজন মহিলার আদলে তৈরি করা ছিল, মানে বডির উপরের পার্টটা। হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ, মেডুসা, মেডুসা যদি মেডুসা হয় ভাইয়া, তাহলে তার চুলে তো অনেকগুলো সাপ হ্যাঁ, থাকবে। চুলে অনেকগুলো সাপ থাকবে, তবে এটা আসলে মেডুসা না, মানে জাস্ট একটা মনস্টার ফিগার তৈরি করেছে, যেটার উপরের অংশ ছিল ওই মহিলাদের মতো এবং নিচের অংশ সাপ। এবং সাপের হচ্ছে লেজের দিকে আবার একটা ভয়ঙ্কর স্টিং, স্টিং মানে কি বলবো, একটা সুচালু একটা আবার কাঁটার মতো ছিল, খুবই ভয়ঙ্কর। ঠিক আছে, বিচ্ছুর যেরকম লেজের দিকে একটা স্টিং থাকে না, এই টাইপের। তো এটাকে বলা হচ্ছে মনস্টার ইরর। তো মনস্টার ইরর সে হচ্ছে ওই গুহার মধ্যে একটু ছায়ার মতো জায়গায় সে একটু লুকানোর চেষ্টা করে, কিন্তু রেড ক্রস নাইট তাকে দেখে ফেলে তাকে ওই অস্ত্র দিয়ে একটা আঘাত করে। তো এই আঘাতের কারণে মনস্টার ইরোর বেশ শকড হয়ে যায়, মানে সে আঘাতপ্রাপ্ত হয়ে একদম নড়ে চড়ে বসে। ঠিক আছে, তো এরপরে মনস্টার ইরোর সে রেড ক্রস নাইটের সাথে একটু ফাইট করার চেষ্টা করে, এবং কিন্তু এক পর্যায়ে মনস্টার ইরোর, না, রেড ক্রস নাইট ওই মনস্টার ইরোরের হচ্ছে ইরোরকে তরবারি দিয়ে বেশ জোরে সোরে একটা আঘাত করে, বেশ জোরে সোরে একটা আঘাত করে। এই কারণে প্রথমে মনে হচ্ছিল যে মনস্টার ইরোর মনে হয় এখন শেষ,
কিন্তু তখনই সে আবার সমস্ত শক্তি নিয়ে সে ওই রেড ক্রস নাইটকে জড়িয়ে ধরে একবারে, সাপের মতো জাপটে ধরে এবং মানে চক মানে হচ্ছে দম বন্ধ করে ফেলা, ওই চোখ করে ফেলার মতো একটা অবস্থা হয় এবং রেড ক্রস নাইট ওখানেই শেষ, এরকম একটা অবস্থা। ঠিক আছে, তো তখন লেডি উনা বলে যে কি ব্যাপার রেড ক্রস নাইট, তোমার সাহস কই, তুমি মানে হেরে যাচ্ছ, বা তখন সে বলে যে তোমার যত সাহস বা শক্তি আছে তুমি সেগুলো নিয়ে মনস্টার হিরোরকে ডিফিট করো, ইন্সপায়ার করার চেষ্টা করে তাকে। ঠিক আছে, এছাড়াও আরেকটা কথা বলে যে তুমি নিজের ওপর বা তোমার শক্তির ওপর তুমি ফেইথ রাখো, ফেইথ, ফেইথ মানে হচ্ছে ভরসা, বিশ্বাস, তোমার বিশ্বাসটা তুমি নিয়ে আসো, তোমার ফেইথটা নিয়ে আসো যে তুমি এটাকে ডিফিট করতে পারবে। তো এরকম ভাবে যখন ইন্সপায়ার করতে থাকে তো তখন মহিলা মানুষ বা নায়িকা নায়ককে উদ্বুদ্ধ করছে, তো নায়কের গায়ে তো আলাদা শক্তি আসবেই। ঠিক আছে, তো নায়কের গায়ে তখন, হ্যাঁ যেটা বলছিলাম যে এই দ্য ফেরি কুইনের বুক ওয়ানে মানে বিভিন্ন বুকে বিভিন্ন ধরনের ঘটনা আছে, তার মধ্যে বুক ওয়ানে এই বুক ওয়ানের ঘটনাটা হচ্ছে এই দ্য রেড ক্রস নাইট হচ্ছে নায়ক এবং লেডি উনা হচ্ছে নায়িকা বুক ওয়ান, এবং বুক ওয়ানের শেষে এদের বিয়ে হয়। ঠিক আছে, তো এরা হচ্ছে এই ঘটনা নায়ক নায়িকা। তো যেটা বলছিলাম, তো এখন নায়িকা সে ইন্সপায়ার করছে, এখন নায়কের গায়ে প্রচন্ড শক্তি চলে আসে এবং সে উল্টো হচ্ছে ওই মনস্টার ইরোরের গলা চেপে ধরে। ঠিক আছে, গলা চেপে ধরে সে মনস্টার ইরোরকে মানে দম আটকিয়ে মেরেই ফেলবে এরকম একটা অবস্থা। তো এরপরে সে হচ্ছে তখন মনস্টার ইরোর ওই রেড ক্রস নাইটকে যে পেঁচিয়ে ধরেছিল সেটা আস্তে আস্তে তখন শিথিল হয়ে যায়, শিথিল হয়ে যায় এবং ওই মুহূর্তে রেড ক্রস নাইট সে তার তরবারি দিয়ে মনস্টার ইরোরের গলা কেটে ফেলে একদম। ঠিক আছে, এবং তখনই মানে এখানে একটা ফাইট দেখানো হয়েছে, একটা হিরোইক ব্যাটেল দেখানো হয়েছে, যেটা হচ্ছে এপিকের বৈশিষ্ট্য, একটা হিরোইক ব্যাটেল। ঠিক আছে, গলা কেটে ফেলে এবং তখন মনস্টার হিরোর সাথে সাথে বমি করে এবং তার বমির মধ্যে দিয়ে হচ্ছে পয়জনাস ব্ল্যাক, বিষাক্ত হচ্ছে ব্ল্যাক পয়জনাস ব্লাড, বিষাক্ত হচ্ছে কালো বর্ণের রক্ত বেরিয়ে আসে। এছাড়াও তার বমিতে আরো অনেক কিছু থাকে, যেরকম পেপার এবং বিভিন্ন ধরনের বই এগুলো থাকে। এছাড়া হচ্ছে টড, টড মানে হচ্ছে বিষাক্ত ব্যাঙের মতো জিনিস, ব্যাঙের মতো জিনিস এগুলো হচ্ছে তার বমি দিয়ে বের হয়ে আসে। ও আরেকটা কথা সেটা হচ্ছে যে মনস্টার ইরোরের পাশে অসংখ্য তার ছোট ছোট ছানারা ছিল, ছোট ছোট মনস্টার আরো অনেক ছিল, অসংখ্য ছোট ছোট ওই মনস্টার ইরোরের বাচ্চা। তো যেগুলো হচ্ছে যখনই তাদের মা মারা যায় তো এই যে ব্ল্যাক পয়জনাস ব্লাড এগুলো তারা পান করা শুরু করে, তারা খেতে খেতে এমন পরিমাণে খায় যে তারা তখনই ব্লাস্ট হয়ে সবগুলো বাচ্চা তখনই মারা যায়। ঠিক আছে, তো এই ঘটনাগুলোর সিগনিফিক্যান্স আছে, সেই সিগনিফিক্যান্স এখন আমি বলছি না, আমি একটু পরে বলবো, আগামীকালকের ক্লাসে হয়তো বলবো। আজকের ক্লাসটা আমি লম্বা করব না, রোজা রমজানের দিন, এমনিতেই আপনারা অনেক টায়ার্ড, খালি ঘুমিয়ে পড়ছেন। ঠিক আছে, এই কারণে আজকে পড়বো না। এটা হচ্ছে আমি কবিতার কিছু লাইন এবং সামারি লাইনগুলো আগামীকাল পড়বো। হ্যাঁ, তো তারপরে মনস্টার ইরোরকে ডিফিট করার পরে এখনই শেষ করে দেবো ক্লাসটা। তো মনস্টার ইরোরকে ডিফিট করার পরে তো তারা আবারও যাত্রা শুরু করে। তো তারা অনেক পথ অতিক্রম করে, তারা কই যাচ্ছে, ওই লেডি উনার যে হচ্ছে কিংডম, তাদের যে রাজ্য সেখানে তারা যাচ্ছে ওই মূলত ড্রাগনকে ডিফিট করার জন্য। তো যাই হোক, তারা যেতে যেতে অনেক পথ অতিক্রম করে, অনেক পথ অতিক্রম করে তারাও খুবই টায়ার্ড, এদিকে সন্ধ্যা হয়ে আসছে। ঠিক আছে, এবং হঠাৎ করে একটা লোকের সাথে তাদের দেখা হয়, সেই লোকটাকে দেখে মনে হয় যে সে হচ্ছে একটু ধার্মিক ব্যক্তি। ঠিক আছে, তার শরীরে হচ্ছে দরবেশদের মতো বা ফাদারদের মতো লম্বা কালো জামা এবং তার হাতে বাইবেল। ঠিক আছে, এবং খুব ধার্মিক ব্যক্তি বলে মনে হয়। এবং সেই ব্যক্তিটার নাম হচ্ছে আর্কিমাগো, যে ব্যক্তিটার সাথে দেখা হয় তার নাম আর্কিমাগো। এখন আর্কিমাগো এই যে রেড ক্রস নাইট এবং লেডি উনা এদেরকে ইনভাইট করে, যেহেতু রাত নেমে আসছে এবং পাশেই হচ্ছে একটা কুঁড়েঘর আছে বনের মধ্যে, একদম ঘন বন, আশপাশে কোনো জনবসতি নেই, ওখানে হচ্ছে ওই লোকটার একটা কুঁড়েঘর। তো কুঁড়েঘরে বলে যে রেড ক্রস নাইট এবং লেডি উনাকে বলে যে আপনারা আসেন আজকে রাতে এখানে থাকেন, কালকে আবার আপনারা আপনাদের জার্নি স্টার্ট করবেন। তো তখন রেড ক্রস নাইট এবং লেডি উনা ওই ব্যক্তির বাসায় যায়
এবং ওই ব্যক্তির সাথে আর্কিমাগোর সাথে রেড ক্রস নাইট এবং লেডি উনার কথোপকথন হয় এবং ধর্মীয় বিষয়ে কথোপকথন হয়। ওই লোকটা রিলিজিয়াস ধর্মীয় বিষয়ে বিভিন্ন কথাবার্তা বলতে থাকে, বিশেষ করে ধার্মিক ব্যক্তিদের সম্পর্কে, ধার্মিক ব্যক্তি বা সেইন্ট, মনি ঋষি বা দরবেশ এবং পোপদের সম্পর্কে বিভিন্ন গল্প বলতে থাকে। এবং এক পর্যায়ে গল্প টল্প, অর্থাৎ বোঝা যাচ্ছিল যে এই আর্কিমাগো এটা হচ্ছে একটা রিলিজিয়াস পারসন, একটা পায়াস পারসন, খুবই ধার্মিক একটা ব্যক্তি, এরকম মনে হচ্ছিল। তো এরপরে রেড ক্রস নাইট এবং লেডি উনা তারা শুতে যায় আলাদা আলাদা জায়গায়, যেহেতু তারা বিবাহিত না। তারা কিন্তু রেড ক্রস নাইট এবং লেডি উনা তারা হাজব্যান্ড ওয়াইফ না, এই জন্য দুজনের আলাদা আলাদা শোয়ার জায়গায় তারা শুতে যায়। তো তারা যখন শুতে যায় তখন হচ্ছে এই যে আর্কিমাগো তার আসল চেহারা বোঝা যায়। তখন সে ওই ডক্টর ফাস্টাসের মতো ব্ল্যাক ম্যাজিক করা শুরু করে দেয়। ঠিক আছে, সে বিভিন্ন বই টই পড়ে সে একদল খারাপ স্পিরিট, ইভিল স্পিরিট, মেফিস্টোফেলিসের মতো স্পিরিট নিয়ে আসে। তো এই স্পিরিটগুলোর মধ্যে থেকে দুইটা একদম সবচেয়ে ভয়ঙ্কর এবং খারাপ দুইটা স্পিরিটকে সে সিলেক্ট করে তার একটা কাজের জন্য। তার কি কাজ? সে হচ্ছে এই যে রেড ক্রস নাইট এবং লেডি উনার মধ্যে একটা বিচ্ছেদ তৈরি করবে, এটাই হচ্ছে এই লোকের উদ্দেশ্য। ঠিক আছে, তো দুটা স্পিরিটকে সে সিলেক্ট করে একটা স্পিরিটকে পাঠিয়ে দেয় মরফিয়াসের কাছে। মরফিয়াস হচ্ছে গড অফ স্লিপ। ঘুমের দেবতা। তো মরফিয়াসের কাছে পাঠায় একটা স্বপ্ন নিয়ে আসতে। এবং কি স্বপ্ন? লাস্টফুল ড্রিম, যৌন লালসামূলক একটা স্বপ্ন নিয়ে আসতে পাঠায়। এবং ওই স্পিরিটটা যখন স্বপ্ন নিয়ে আসে, যৌন লালসামূলক একটা স্বপ্ন, তো সেই স্বপ্নটা রেড ক্রস নাইটের মাথায় দিয়ে দেয় আর্কিমাগো। অর্থাৎ রেড ক্রস নাইট ঘুমিয়ে ওই লাস্টফুল ড্রিমটা দেখবে। ঠিক আছে, এবং আরেকটা স্পিরিটকে সে লেডি উনা বানিয়ে দেয়, লেডি উনার মতো আকৃতি বানিয়ে দেয়, দিয়ে রেড ক্রস নাইটের বিছানায় পাঠিয়ে দেয়। ঠিক আছে, এখন রেড ক্রস নাইট সে ওই লাস্টফুল স্বপ্ন দেখে সে সাথে সাথে তার ঘুম ভেঙে যায় এবং সে ঘুম ভেঙেই দেখে যে লেডি উনা তার পাশে এবং লেডি উনা তাকে আহ্বান জানাচ্ছে, তাকে চুম্বন করার চেষ্টা করছে। তো এটা দেখে তো রেড ক্রস নাইট তো খুবই রিলিজিয়াস একটা ফিগার, রিলিজিয়াস পারসন, একজন আদর্শ খ্রিস্টান রেড ক্রস নাইট। ঠিক আছে, তো এটা দেখে সে খুবই আশ্চর্য এবং হতাশ হয়ে যায় যে এটা কি ধরনের আচরণ, লেডি উনা আপনি যান, আপনি এখনই বিছানা থেকে নামেন, বা এটা বলে নিষেধ করে দেয় লেডি উনাকে। এবং এখানেই হচ্ছে বুক 1 ক্যান্টো 1 শেষ হয়ে যায়। এই জায়গাতে এসে বুক 1 ক্যান্টো 1 শেষ হয়ে যায়।